নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন ম্যানমেড বন্যা। এই ম্যানমেড বন্যাটা ব্যাখ্যা করে যদি না বোঝানো যায় তাহলে আপনারা বুঝবেন না। আপনারা হয়তো ভাবছেন যে আমি মুখ্যমন্ত্রীর পক্ষ নিয়ে কথা বলছি, তা নয়। কিন্তু এই যে ম্যানমেড বলছেন, আসলে ঘটনাটি হচ্ছে বাঁধের যে জল ধারণ ক্ষমতা, সেই জল ধারণ ক্ষমতা যতদূর থাকে, তারপরে আস্তে আস্তে পলি জমে, মাটি জমে জল ধারণ ক্ষমতা নষ্ট হয়। এই কথাটি সত্যি। যেমন সত্যি নদীর যে জলটা আসে, সেই জলটা আস্তে আস্তে এসে যে মোহনার দিকে এসে দেখবেন পলি মাটি জমে আস্তে আস্তে মোহনা উঁচু হয়ে যায়। এই মোহনা বা নদী আপনার ড্রেজিং করতে হয়। এই ড্রেজিং করার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। কেন্দ্র হয়তো পয়সা দিতে পারে, কিন্তু আপনার রাজ্যে আপনি খাল, বিল, নদী, নালা এগুলি যদি ড্রেজিং করে রাখেন তাহলে কিন্তু এই দুর্গতিটা হয় না। প্রতিটি খাল অন্তত 2 বছর, 4 বছর, 5 বছর পর পর ড্রেজিং করতে হয়। খালগুলিতে অনেক জায়গায় দেখা যায় খাল আপনার ওই বাগান করে ফেলেছে, খালের মধ্যে বাঁধ দিয়ে দিয়ে বাগান করে ফেলেছে। আবার কেউ খালের পাড়ে এমনভাবে বাড়ি করেছে, বা নদীর পাড়ে আপনি দেখবেন বাড়ি করে ফেলেছে, নদীর পাড়ে। আমি বনগাঁতে ইছামতি নদীর পাড়ে দেখেছি পিলার দিয়ে বাড়ি করতে দেখেছি। এখনও আছে কি না জানি না, কিন্তু সরকারের উচিত এই নদীর পাড়গুলিতে বাড়ি করার যে প্রবণতা মানুষের মধ্যে আছে, সেটাকে রাজ্য সরকারকেই, কেন্দ্রীয় সরকার এখানে এসে কিছু করতে পারবে না, রাজ্য সরকারকেই পুলিশ দিয়ে ভেঙে দেওয়া দরকার। এবং নদীর যে চওড়া, সেটা যাতে না কমে আসে তার ব্যবস্থা কিন্তু রাজ্য সরকারকেই করতে হবে। নদীর প্রতিটি মোহনা মুখ যেটা সমুদ্রে মিশছে, সেই জায়গাগুলি ড্রেজিং করে পলি মাটি, বালি সব সরিয়ে দিতে হবে। তবে জলটা আপনার গিয়ে মোহনায় গিয়ে যে এরকম উঁচু হয়ে যাচ্ছে, মোহনাটা উঁচু হয়ে গেছে, তো এবার জলটা কিন্তু ওই পাড় ছাপিয়ে যাচ্ছে, পাড় ছাপিয়ে জলটা ওঠে মোহনা দিয়ে সত্যিকার ঢুকতে পারছে, মানে সাগরে গিয়ে মিশতে পারছে না। এইটা কার দায়িত্ব? যেমনি কেন্দ্রের দায়িত্ব আছে, তেমনি রাজ্য সরকারের প্রচুর দায়িত্ব আছে। রাজ্য সরকার শুধু ম্যানমেড বলেই ক্ষান্ত হচ্ছেন, এটাই লজ্জার বিষয়। এবং লজ্জা শুধু নয়, এটা শয়তানি বলা যায়, একজন শয়তানি বলা যায়। কারণ এরা কি করে, বন্যাটাকে হতে দেয়। আজকে ধরুন সিপিএম সরকার কিছু করেনি, আমি ভেবে নিলাম যে কিছু করেনি, কোনো কাজ করেনি, কোনো ভালো কাজ করেনি, সবই খারাপ করেছে। যাক, সিপিএম সরকারকে আমরা তাড়িয়ে দিয়েছি, আপনাকে বিপুল আকারে বিপুল ভোটে জয়ী করে নিয়ে এসেছি, এটা তো সত্যি ঘটনা। তাহলে আপনি এই 13 বছরে কোনো সংস্কার করেছেন? কোনো বাঁধের সংস্কার করেছেন? কোনো নদী, নালা, খাল, বিলের সংস্কার করেছেন? প্রচুর বিল বিক্রি হয়ে গেছে, প্রচুর খাল মজে গেছে, সে খালগুলিকে পরিষ্কার করেছেন? যেখান দিয়ে নদীর চারিপাশ দিয়ে অনেক সময় সেচ খাল বেরোয়, সেই সেচ খালগুলিকেও পরিষ্কার করতে হয়, ড্রেজিং করতে হয়, সেগুলি করেছেন? করেননি। বরঞ্চ সেই সেচ খালের উপরে হয়তো বাড়ি করে ফেলেছেন, আপনার পার্টির লোকদের খাস জমি বিক্রি করে দিয়েছেন মনে হয়, আমি জানি না অতটা, কিন্তু শুনি যে আপনি তার উপরে পার্টির লোকদের বাড়ি করতে দিয়েছেন। তাহলে সেই জলটা কোথা থেকে যাবে? বন্যার জলটা কোথা থেকে সমুদ্রে গিয়ে মিশবে? সেই গ্রামকে গ্রাম ছাপিয়ে যাবে না কেন? তারপর গ্রামগুলি অবশ্যই একটু নিচু থাকে, নিচু টাইপের, মানে এদিকে নদী, এদিকে ধরুন হাইওয়ে উঠে গেছে, এবার নদীর পাড় থেকে আর এই হাইওয়ে যে উঁচু, তো মাঝখানে যে আপনার গ্রামগুলি পড়ে, সে তো আপনার একটা কড়াইয়ের মতো অবস্থা হয়ে যায়, কড়াইয়ের মতো অবস্থা হয় না? তারপর দেখবেন জল পাস করার যে নদী, মানে আপনার হাইওয়েতে বা যে বিভিন্ন রাস্তার যে কালভার্টগুলি দেওয়া হয়, কালভার্টগুলি আপনার ছোট ছোট দেওয়া হয়,
যতটুকু চাপ জলের নেওয়ার প্রয়োজন, যত বড় কালভার্ট বা যত বড় পুল বা আপনার ছোট ছোট ব্রিজ করার দরকার সেটা করা হয় না। আমি দেখেছি অনেক অনেক জায়গায় জলের যে তোড়ের মুখে সেই ব্রিজগুলি বা সেই ছোটো ছোটো পুলগুলি ছোট হয়ে যায়। বিশাল বড় ফাঁকা মাঠ, সেই মাঠে যে জল দাঁড়ায়, যে জলটা বেরোবে, সেই সময় কি হয়, ওই ছোটো ছোটো পুলগুলি আর সামাল দিতে পারে না। যেখানে হয়তো দেখার দরকার হয়তো 100 ফিট একটা কালভার্ট করার দরকার বা পুল করার দরকার, সেটা করেছে কত 20 ফুট 30 ফুটের একটা কালভার্ট করে রেখেছে। এইভাবে যে পয়সাগুলি নয়ছয় করা হয়, মানে হয়তো খাতায় দেখা যাচ্ছে 100 ফিট করা আছে, কালভার্টগুলিকে যদি বড় করা যায় প্রয়োজনের তুলনায়, যে সায়েন্টিস্ট যারা আছে তাদেরকে দিয়ে যদি গবেষণা করে বলা হয় যে এখানে কত বড় কালভার্ট বা কত বড় পুল করলে মানে জলটা যখন বর্ষা হবে সেই জলটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারবে, সেটা না, কালভার্টগুলি এত ছোট করা হয় যে জলটা আগেই মানে এসেই মানে চাপ খেয়ে যায়, আর ওইদিকে যেটা বেরোবে সে গতিবেগে বেরোতে থাকে, তারপর আস্তে আস্তে ওই চাপ সহ্য করতে না পারে সে রাস্তার পুল ওই ছোটোখাটো কালভার্ট সব ভেঙে রাস্তা চওড়া হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের, বিশেষ করে এই মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী, এর দুটোই একটা অপদার্থ। আর এরা চায়, আমার যা মনে হয় যে অপদার্থ না, এরা শয়তানের ঔরসজাত সন্তান। কারণ এই বন্যা কিন্তু আমাদের এখনও নিয়ন্ত্রণ করা যায়, সম্ভব। কিছুটা জল হয়তো বাড়তে পারে বা হতে পারে, ডিবিসি যদি কিছু ড্রেজিং করা হয় তাহলে অনেকটা জলে ধরে রাখা যায়। আবার নদীগুলিকে যদি ঠিকমতো ড্রেজিং করা হয়, খালগুলিকে, সেচ খালগুলিকে, বিভিন্ন যে শাখা নদীগুলি আছে, মোহনাগুলিকে যে ভালোভাবে আপনার ড্রেজিং করা হয়, তারপর যেসব খাল বিলগুলি, ছোটো ছোটো পুকুরের দিকে নজর, পুকুর ভরাট হচ্ছে, পুকুর ভরাট, আরে কারো যদি পুকুর আপনার থাকে নিজস্ব, সে ভরাট করুক না, সে ভরাট করে বাড়ি করুক না কেন, বিক্রি করুক না কেন, কিন্তু তুমি নিজে কি করছো, তুমি সে পুকুরটা কিনে নাও, কিনে সেটা জল ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করো। তারপরে এই যে আমাদের এই রূপনাপুর এলাকা দিয়ে দেখছি, বা এই সালানপুর ব্লকে দেখবেন ছোটো ছোটো জোর আছে, অনেক জোর আছে, এই জোরগুলিকে যদি বাঁধা যায়, জোরগুলিকে বেঁধে দিলে তার পাড়ে দুপাড়ের জমি চাষও হয় এবং অনেক জল ধারণ ক্ষমতা বেড়ে যায়। যেমনি আমাদের রূপনারায়ণপুর থেকে আপনার অজয় নদীর প্রায় 25 কিলোমিটার রাস্তা, ওইখান দিয়ে আপনার যে হরিষাটির নিচ থেকে যে জোরটা গেছে, ওই জোরটা প্রায় 25 কিলোমিটার রাস্তা যদি মাঝে মাঝে বাঁধ দিয়ে দেওয়া যায়, তাহলে অনেক জল ধারণ ক্ষমতাও বাড়বে, ওর দুপারের জমিগুলো চাষ হবে। সেই মস্তিষ্কে সেই ধরনের চিন্তা ভাবনা পরিকল্পনা নাই, খালি শয়তানি বুদ্ধি আছে কিভাবে ভোট নেব আর কিভাবে মানুষের ভোটগুলি কিনব, এই ধান্দাবাজি আছে আমাদের দেশের নেতাদের, সমস্ত নেতাদের কথা বলছি, কোনো বিশেষ দলকে আমি বলছি না, সমস্ত নেতাদের। কীভাবে সামান্য সামান্য ওই ভিক্ষা মাঙার মতো কুকুরকে যেমনি ছোটো ছোটো রুটির টুকরা বেঁচে থাকে, সেই রুটির টুকরাগুলি ছুঁড়ে দেওয়া হয়, সেইভাবে মানুষগুলিকে ভুলিয়ে ভালিয়ে রাখা হচ্ছে। এই হলো পরিস্থিতি। না হলে বন্যাকেও নিয়ন্ত্রণ করা যায় এবং সুন্দরভাবে করা যায়। তারপরে মাটির বাড়ি, এখনও 75 বছর দেশ স্বাধীন হওয়ার পর মাটির বাড়ি কেন থাকবে? প্রতিটি গ্রামে যদি 50 জনকে বিল্ডিং দেওয়া হয়, পাকা বাড়ি দেওয়া হয়, তাহলে একটা ফ্ল্যাট করে কেন দেওয়া হচ্ছে না? সেখানে তারা উঁচু জায়গাও থাকতে পারে, সেখানে ছোটো একতলা ঘর হলে অনেক সময় বন্যায় ডুবে যায়, কিন্তু তাহলে যদি আমরা সেখানে একটা ফ্ল্যাট বাড়ি করে দিই, 50টা পরিবারকেই দিয়ে একটা ফ্ল্যাট বাড়ি করা হলো, 50টা পরিবার সেই বাড়ি থাকবে, তাতে একটা নিচে তলায় একটা মার্কেট হবে, 50টা পরিবার এক জায়গায় থাকলে নিচে আপনার 2-4টে বেকার ছেলেও একটা কর্মসংস্থান করতে পারবে। এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু নেই। ওই যে কাউকে 2.5 লাখ বা 3 লাখ টাকা দেবো, ওখান থেকে 50,000 কী করে মারবো, এই ধান্দাবাজি আছে। এই যে ত্রিপল দেওয়া হচ্ছে, ত্রিপলের মধ্যে হয়তো একটা ত্রিপলের দাম হয়তো 1000 টাকা, সেটা দেখা যাবে সরকারি খাতায় 2000 3000 লেখা হয়েছে, কারণ ওই ত্রিপল থেকে কিছু টাকা মারবো। এইভাবে সরকার, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার চলছে, যাতে আমাদের দেশের সঠিকভাবে মানুষ তার জীবন ধারণ করতে পারছে না। ষড়যন্ত্র, সরকার
চাইছে মানুষগুলি গরিব থাকুক, যাতে তারা আর নিজের পায়ে দাঁড়াতে না পারে। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্রত্যেকটি মানুষের কাছে শেয়ার করে দেবেন এবং আবেদন করবেন সরকার যেন সঠিক ব্যবস্থা নেয় এবং বন্যা হয়ে যাওয়ার পরে তার সঠিক প্ল্যান নেয়। না হলে এইরকম ম্যানমেড বলে বলে নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। নিজের যে কতটা দায়িত্ব সেটার দিকে লক্ষ্য নেই। হাজার হাজার শত শত কোটি টাকা এই পুজোর চাঁদা, এই খেলা, ওই অমুক তমুক করে নষ্ট করছে। কিন্তু এই টাকাটা দিই এই 3 বছরে এই শুধু লক্ষ্মী ভাণ্ডারে 40,000 কোটি টাকা, 39,000 কোটি টাকা নাকি দিয়েছে। তাতে নদী, খাল, বিল এগুলি করা যেত না? তাতে কি মানুষের বাড়ি, পাকা বাড়ি করা যেত না? প্রত্যেকটি গ্রামে যদি, আবার বলছি, যে 50টা বাড়ি দেওয়া হবে, 100টি বাড়ি দেওয়া হয়, একটা বাড়ির মধ্যে দেওয়া হোক, তাতে কী হবে? একটা উন্নত মানের জীবনযাত্রা তারা রক্ষা করতে পারবে এবং তার জায়গাও কম লাগবে। আচ্ছা, এখানে শেষ করছি। নমস্কার।